প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহেই আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। এই সপ্তাহে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেরাটোকোনাসের চিকিৎসা এখন বাংলাদেশে। কেরাটোকোনাস রোগটা আসলে কি, সে ব্যাপারে আমরা বিস্তারিত জানবো এবং চিকিৎসা কোথায় কোথায় পাওয়া যেতে পারে, বাংলাদেশে কী ধরনের চিকিৎসা আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। এ বিষয়ে নিয়ে কথা বলতে আজ বিশেষজ্ঞ অতিথি হিসাবে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর ফারহাদ জাহান, কর্নিয়া, ক্যাটারাক্ট ও রিফ্র্যাক্টিভ সার্জন, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও দেখার জন্য ধন্যবাদ। দর্শক, আমাদের মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে জানাতে চাই, যদি এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনারা আপনাদের মতামত জানাতে চান, তাহলে 0241010469 এই নাম্বারটিতে ফোন করতে পারেন এবং প্রশ্নটি রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে কেরাটোকোনাস। এই শব্দটা কিন্তু খুব বেশি পরিচিত না, অনেকেই জানেন না যে এই রোগটা কি। একেবারে শুরুতে আসলে আপনার কাছে জানতে চাই যে কেরাটোকোনাস বলতে আমরা কি বুঝি, কি কি হয়? আচ্ছা, কেরাটোকোনাস হচ্ছে কর্নিয়ার একটা রোগ, যেটা হচ্ছে কর্নিয়ার কোলাজেন ফাইবার বা তন্তুর দুর্বলতার কারণে ধীরে ধীরে কর্নিয়াটা পাতলা হয়ে যায় এবং বাঁকা হয়ে যায়। সবশেষে এটা কোণাকৃতির হয়ে যায় এবং সেই ক্ষেত্রে যখন আমরা রোগীকে দেখানোর চেষ্টা করি, অনেক সময় চশমা দিয়েও ভালো দেখতে পারে না। এই যে বাঁকা হয়ে যাচ্ছে বা পরিবর্তনটা হচ্ছে, এটার পেছনে কোনো কারণ আছে? কেন হচ্ছে? এটা হচ্ছে কি, আসলে কারণটা অনেকগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল বলা যায়। যেমন একটা হচ্ছে তার কোলাজেন টিস্যুর জিনগত সমস্যা, অর্থাৎ জিনগত কোনো মিউটেশনের জন্য হচ্ছে। সেটা তার পারিবারিকভাবে আগে হয়তো তার পিতা মাতা বা কারো ছিল। আবার এটা হয়তো নতুন জিন মিউটেশনের জন্য কোলাজেন ফাইবারের দুর্বলতা হতে পারে। তাছাড়া আরও কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পরিবেশগত বলতে পারেন। যেমন অনেকের আছে অনেক বেশি অ্যালার্জি বা চোখ চুলকায় এবং রাবিং করে এবং অন্যান্য অনেক ফ্যাক্টর থাকতে পারে, হয়তো ধুলাবালি বা ইত্যাদিতে তার অনেক ইরিটেশন হয়, অ্যালার্জি হয়। সেগুলো থেকেও আস্তে আস্তে কেরাটোকোনাসে রূপ নিতে পারে। উপসর্গগুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে বলতেন যে যখন এই কেরাটোকোনাস হতে থাকে কি কি ধরনের উপসর্গ দেখা যায়? আসলে এটা হচ্ছে কি, যেহেতু বাচ্চা বয়স থেকে আসে, এমনকি আমরা 6-7 বছরের বাচ্চাকেও পাই। বিশেষ করে যেটা উল্লেখ করেছিলাম, অ্যালার্জি। হ্যাঁ, অনেক বাচ্চা আসে অনেক অ্যালার্জি বা চোখ চুলকায়, পানি পড়ে, লাল হয়ে যায়। এবং সাথে অ্যালার্জি ছাড়াও আসে, যেটা হচ্ছে বাচ্চা গ্র্যাজুয়ালি তার চশমার পাওয়ার যাই দিচ্ছে সে ভালো দেখতে পাচ্ছে না। অর্থাৎ আজকে যে চশমাটা নিল 6 মাসের ভিতরে আবার আসলে ওই চশমাতে সে ভালো দেখছে না। তো এই ক্ষেত্রে আমরা দেখা যায় চশমার কারেকশন দিতে চেষ্টা করি, কিন্তু অনেক সময় সেই লেভেলের কারেকশন আবার তার উন্নতি হয় না। এটা হচ্ছে একটা উপসর্গ। তাছাড়া যেটা বললাম যে তার চুলকায় এবং অনেক সময় তারা বলে যে আমি যে দৃশ্যটা দেখি বা যে ইমেজ দেখি, ইমেজটা আমার কাছে ঘোলাটে, ঝাপসা, অনেক সময় ডাবল, ট্রিপল, অথবা বলি আমরা ঘোস্ট ইমেজ। সে ঘোস্ট ইমেজ দেখে চশমা দেখার পরেও দেখা যায় আসল প্রপার ফোকাসিং করে সে দেখতে পারছে না। যখন এই ধরনের উপসর্গগুলো দেখা যায়, যেহেতু একটা কম দেখার ব্যাপার থাকছে, অনেকে হয়তো এরকম ভাবতে পারেন যে এটা আসলে চশমারই সমস্যা, মায়োপিয়া যাদের থাকে হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো চশমা পড়লে ঠিক হয়ে যাবে এবং তখন ওনারা চশমাটা নিতে চান না। আপনি যদি আমাদেরকে একটু পার্থক্যটা বলতেন যে মায়োপিয়াতে যে কম দেখা আর কেরাটোকোনাসের কারণে উনি যে কম দেখবেন, এই দুটোর মধ্যে আমরা কোনো পার্থক্য বলতে পারি কিনা উপসর্গে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। মায়োপিয়া বলে তো আপনি জানেন যে দূরদৃষ্টিতে যার অসুবিধা। তো এই কেরাটোকোনাসে হয় কি, কর্নিয়াটা যেহেতু বেঁকে যায় এবং সামনের দিকে বাল্জ করে, তার মায়োপিয়া থাকবে। এবং মায়োপিয়ার সাথে যেহেতু কর্নিয়াটা এলোমেলোভাবে পাতলা হয়, যার জন্য তার আমরা যে অ্যাস্টিগম্যাটিজম বলি, অর্থাৎ এটা হচ্ছে যে আপনার আঁকাবাঁকা দৃষ্টির যে সিচুয়েশন, সেটা অনেক বেশি অনিয়মিত বা ইরেগুলার হয়, অর্থাৎ ইরেগুলার অ্যাস্টিগম্যাটিজম। তো মায়োপিয়াতে হয়তো তাকে আমরা একটা মাইনাস পাওয়ার দিলাম, সে মোটামুটি দেখলো। কিন্তু এক্ষেত্রে শুধু মাইনাস নর্মাল দিয়ে হবে না, তাকে আমরা অ্যাস্টিগম্যাটিজমের সিলিন্ডার পাওয়ার দিয়ে কারেকশন করি। এত কিছু দেওয়ার পরও এমন একটা মাত্রা আছে যে তাকে ওইটা দিয়েও তাকে আমরা প্রপার দৃষ্টিটা দিতে পারছি না। সেক্ষেত্রে আমাদের অন্যান্য ব্যবস্থার দিকে যেতে হবে এবং আমরা তখন সন্দেহ করি যে তার কেরাটোকোনাস আছে কিনা। সেক্ষেত্রে আমরা যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করি। তো পরীক্ষার মধ্যে আমরা প্রথমেই যখন রোগীকে
আপনারা জানেন চোখের জন্য আমাদের স্লিট আমরা ল্যাম্প পরীক্ষাগুলো নিয়ে বিস্তারিত শুনবো এবং চিকিৎসা নিয়েও শুনবো, তবে একজন দর্শক আছেন, আগে তার সাথে একটু কথা বলে নেব। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম ডক্টর সুবা। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমার নিজের কেরাটোকোনাস আছে, তো কেরাটোকোনাসের জন্য আমার একটা সার্জারিও হয়েছে, ক্রস লিঙ্কিং সার্জারি। কিন্তু সার্জারির পরে আসলে কিভাবে আমরা চোখের দেখভাল করতে পারি যাতে এই জিনিসটা আবার ফেরত না আসে, আমি এটা জানতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম সালাম সুবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার তো কোলাজেন ক্রস লিঙ্কিং হয়েছে। এখন আপনি চশমা দিয়ে কতটুকু দেখেন সেটা একটা আমাদের বিবেচনার বিষয়। চশমাতে যদি আপনার অসুবিধা পুরোপুরি না সমাধান হয় তাহলে কন্ট্যাক্ট লেন্স আপনাকে আমরা সাজেস্ট করছি। তো কন্ট্যাক্ট লেন্সের কেয়ার এবং আপনার নিজের কেয়ার, এখানে দুটো বিষয় কনসিডারেশনে আপনাকে রাখতে হবে। একটা হচ্ছে যেমন ধরেন আপনার বেশি চোখ চুলকানো বা চোখ রগড়ানো যাবে না। সেই ক্ষেত্রে যদি বেশি চোখ চুলকানো বা রগড়ায় তাহলে আপনার ওই যে বক্রতা সেটা আবারও বাড়তে পারে। যদিও আমরা ক্রস লিঙ্কিং করে তাকে দৃঢ়তা ফিরিয়ে দিই, তারপরেও তার ওই ঘটনাটা আবার চলতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কন্ট্যাক্ট লেন্স পরবেন, কন্ট্যাক্ট লেন্সের প্রপার কেয়ারগুলা নিতে হবে, কীভাবে সঠিকভাবে পরতে হবে, খুলতে হবে এবং কখন সেটা বিরতি দিতে হবে এবং পরিষ্কার করতে হবে সেগুলো। আরেকটা বড় কথা হচ্ছে চোখ চুলকানো রগড়ানো যাবে না, এবং আপনি যদি বেশি স্ক্রিন টাইম ইউজ করেন, যেমন ধরেন টিভি, মোবাইল অথবা যেগুলোতে বেশি স্ক্রিন ওয়ার্ক হয়, প্রচুর আলোতে কাজ করেন, এগুলোকে আপনাকে একটা সময় নিয়ন্ত্রিতভাবে চলতে হবে। খুব বেশি স্ক্রিন টাইম থাকলে সেটা চোখ শুষ্কতা করে, সেখান থেকে আবার চুলকানো বা রগড়ানোর প্রয়োজন পড়ে এবং দৃষ্টিটাও ঘোলা হয়ে যায়। তো এটা আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত। থ্যাংক ইউ। আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। আমরা ডায়াগনোসিস নিয়ে এখন একটু জানতে চাচ্ছিলাম, যখন এই উপসর্গগুলো নিয়ে একজন রোগী আপনাদের কাছে আসছে তখন কিভাবে আসলে আপনারা কনফার্ম করছেন যে উনি কেরাটোকোনাসেই ভুগছেন? জি, প্রথমে হচ্ছে একটা আমরা যখন রোগী তার একটা হিস্ট্রি দেয় যে আমি চশমা বারবার পরিবর্তন করছি, ভালো দেখতে পাচ্ছি না, সেটা একটা। তারপর তাদের বয়স একটা, যে ইয়াং একটা ছেলে, কেউ কেউ বলছে হয়তো আমার অ্যালার্জি আছে, প্রচুর চোখ চুলবে, তখন আমরা একটা প্রাথমিক সন্দেহ করি। তারপর আমরা যে স্লিট ল্যাম্প বা চোখের পরীক্ষা করার জন্য যে মাইক্রোস্কোপ, স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপে ওদেরকে দেখি, কিছু বিশেষ উপসর্গ পাই। সেগুলো অবশ্য দর্শক হয়তো ডাক্তারি বিষয় হিসেবে বুঝতে পারবে না, কিন্তু এটার সাথে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। সেই পরীক্ষার মধ্যে আমাদের আধুনিক পেন্টাক্যাম, কর্নিয়াল টোমোগ্রাম, এই সমস্ত মেশিন আমরা ইউজ করি। সাথে অটো এবং ম্যানুয়াল রিফ্র্যাক্টোমেট্রি দিয়ে মিলিয়ে নেই তার কি পরিমাণ রিফ্র্যাক্টিভ এরর আছে এবং তার কতটুকু কর্নিয়া পাতলা হয়েছে, তার কত বেশি বক্রতা হয়েছে, এগুলো সব বুঝে আমরা শনাক্ত করি যে তার কেরাটোকোনাস আছে কিনা। কেরাটোকোনাস যখন ডায়াগনোসিস হচ্ছে, চিকিৎসার জন্য কি কি পদ্ধতি আছে, আগে এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। নিশ্চয়ই। চিকিৎসা বলতে প্রথম কথা, যখন তারা প্রাথমিক সময়ে আসে তখন তো আমরা তাদেরকে চশমা দিই এবং ওই যে বললাম আমরা পেন্টাক্যাম বা কর্নিয়াল টোমোগ্রাফি করে দেখে নিই কতটুকু অগ্রসর হয়েছে, কর্নিয়া কত পাতলা হয়েছে। এটা একটা মাত্রা আমাদেরকে হিসাব করতে হয়, কারণ এটার যে চিকিৎসায় যাব তার কোন চিকিৎসাটা তার জন্য প্রযোজ্য হবে সেটা বোঝার জন্য। তো এটা করার পরে আমরা সাধারণত যদি দেখি যে না, কর্নিয়ার পুরুত্ব ভালো আছে কিন্তু প্রাথমিক অবস্থায় সে এসেছে, তখন আমরা তাকে অবজারভেশনে রাখি এবং চশমা দিয়ে কতটুকু ভালো দেখে সেভাবে তাকে ব্যবস্থা করে দেই। কিন্তু যদি আরও পরে আসে তখন দেখা যায় চশমা দিয়ে সে আর ভালো দেখতে পাচ্ছেন, তখন আমরা তাকে কন্ট্যাক্ট লেন্স ট্রায়াল দিই। কন্ট্যাক্ট লেন্সের অনেক ধরন আছে, কন্ট্যাক্ট লেন্স ট্রায়াল দিয়ে আমরা তাকে দেখানোর চেষ্টা করি। কিন্তু আরেকটা কথা থেকে যায়, কারণ তার তো পাতলা হচ্ছে গ্র্যাজুয়ালি, এটাকে তো থামাতে হবে। ধরে নেন আপনার ওর কর্নিয়ার ধরেন পুরুত্ব হয়েছে, নর্মালি কর্নিয়ার পুরুত্ব হচ্ছে ধরেন 550 থেকে 570 এরকম মাইক্রন অর্থাৎ মেজারমেন্ট। তো এর চাইতে গ্র্যাজুয়ালি পাতলা হচ্ছে, তা আমরা দেখি যে ধরেন নেমে গেল 400 বা 450, তখন তো আমরা সাবধান হয়ে যাবো, না আমাদেরকে আর সময় দেওয়া যাবে না, তাকে থামাতে হবে। তো এই ক্ষেত্রে কোলাজেন ক্রস লিঙ্কিং এটা এক ধরনের, আসলে এটা একটা যুগান্তকারী আবিষ্কার। কোলাজেন ক্রস লিঙ্ক কি কি করা হয় এই চিকিৎসা পদ্ধতিতে, কিভাবে করা হয়, এটা যদি একটু বিস্তারিত বলতেন। অবশ্যই। কোলাজেন ক্রস লিঙ্কিং এই চিকিৎসাটা আসলেই কর্নিয়া রোগীদের জন্য একটা যুগান্তকারী আবিষ্কার এবং এটা 2009 থেকে জার্মানিতে প্রথমে আবিষ্কৃত হয়েছে। এটা চালু হয়েছে আমাদের দেশে, আমরা শুরু করেছি 2012 সাল থেকে এবং এই পর্যন্ত আমরা যতগুলো রোগী চিকিৎসা দিয়েছি খুব ভালো
তাদের রিপোর্ট পাচ্ছি, তারা অনেক ভালো আছে। তো প্রথম কথা হচ্ছে আসলে কোলাজেন ক্রস লিঙ্কিংয়ে আমাদের কোনো কাটা ছেঁড়া নেই, কোনো ইনজেকশন নেই এবং কোনো ব্যথাও নেই। তো প্রথমত আমরা এটা কি করে সেটা একটু বলি। কোলাজেন ক্রস লিঙ্কিংটা আমরা একটা লেজার রে দিয়ে কর্নিয়ার টিস্যুগুলোকে ট্রিট করি, এটাকে বলি UVA রে। তো এইটা দেওয়ার ফলে এবং একটা বিশেষ উপাদান যোগ হয়, এটাকে বলে রাইবোফ্লাভিন, স্পেশালি তৈরি বিভিন্ন ধরনের ঘনত্বে। এই দুটোর আমরা যখন রাইবোফ্লাভিন দিয়ে কর্নিয়াটাকে সোক করি একটা বিশেষ সময়, ধরেন 20 থেকে 30 মিনিট, এবং এটা তখন কর্নিয়াটাকে সেন্সিটিভ করে এই লেজার রের প্রতি। তখন আমরা ধরেন 10 মিনিট থেকে 30 মিনিট বিভিন্ন ফর্মুলা বা প্রোটোকল বলতে পারেন, তার মাধ্যমে আমরা লেজারটা দেই। এতে হয় কি, কোলাজেন তন্তুগুলো ওই রের মাধ্যমে তাদের শক্তি ফিরে পায়। তো এরা যেহেতু শক্তি ফিরে পায়, তখন তারা যে পাতলা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বক্রতার দিকে যাচ্ছে, সেটা থামানো যায়। এবং বলা হয় প্রায় 90% রোগীর ভালো রেসপন্স হয়, অর্থাৎ তারা বক্রতা যেটা বাড়ছিল সেটা থেমে যায়। তো আমাদের সাথে একজন দর্শক আছেন, উনি ঠিক এই বিষয়ে একদম খুবই রেলেভেন্ট একটা প্রশ্ন করতে চাচ্ছেন, তার সাথে আগে কথা বলে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। হ্যাঁ, আমার প্রশ্ন হাজবেন্ড কেরাটোকনাস রোগ হয়েছে, অপারেশন করতে ডাকে, ঠিক আছে? এখন অপারেশন ছাড়া কোনো কিছু করা যাবে, কোনো বিষয় আর কোনো ট্রিটমেন্ট আছে, সেই সব ট্রিটমেন্ট করলে ভালো হবে চোখ? আপনাকে অনেক ধন্যবাদ। যতটুকু বোঝা যাচ্ছে ওনাকে অপারেশন করতে বলা হয়েছে, কিন্তু এই যে সার্জারি বা যে কোনো অপারেশনের প্রতি আসলে এক ধরনের ভীতি কাজ করে। উনি সেটাই বলছেন যে আর কোনো উপায় আছে কিনা। আপনি যদি একটু বিস্তারিত ওনাকে কোনো একটা উত্তর দিতেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে অপারেশনের কথাটা শুনেছেন, আপনি সঠিক শুনেছেন। ধরেন আপনার যে কেরাটোকনাস রোগটা, আপনি শুনলেন যে এটার কোনো চিকিৎসা নেই, সেটাই কি ভালো? নাকি এটা একটা অপারেশন আছে, সেটার মাধ্যমে আপনার চোখটা ভালো থাকবে, রোগটা বাড়বে না, এটা ভালো? তো এই অপারেশনটার ব্যাপারে আপনাকে যেটা জানাতে চাই, এটা কিন্তু কোনো কাটা ছেঁড়ার অপারেশন না, এবং এখানে কোনো সেলাই নেই, এখানে কোনো ইনজেকশন নেই। একদম ব্যথা মুক্তভাবে আমরা ড্রপের মাধ্যমে আপনার চোখটাকে অবশ করি এবং একটা লেজার রে দিই, বিশেষভাবে তৈরি এক ধরনের দ্রবণ দিয়ে আপনার চোখটাকে ট্রিট করে আমরা লেজার দিই, এবং তারপরে আমরা একটা ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স দিই। এবং এটার আমরা একটু আগে আলাপ করেছি যে এটার ফলে দেখা যায় 90% রোগীর কর্নিয়া ভালো থাকে। কাজে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই লেজারটা খুবই নিরাপদ, আপনি অবশ্যই করতে পারেন। তা না হলে আপনার কর্নিয়া ধীরে ধীরে আরও পাতলা হয়ে আরও বাঁকা হয়ে যাবে, তখন আপনি আরও খারাপ দেখবেন। আপনি নিশ্চিন্তভাবে করতে পারেন। এবারে আসি যে অপারেশনটা নিয়ে আসলে দর্শকেরও প্রশ্ন এবং আমাদের সবারই প্রশ্ন, যেটা আপনি বলেছিলেন, এই যে অপারেশনটা কোলাজেন ক্রসলিং, যেহেতু আসলে কিছুটা অপরিচিত, অনেকেই অনেক কিছু জানেন না এই ব্যাপারে, এই সার্জারিটা করার পরে ওই রোগীর চোখ কতখানি ভালো হয়ে যায়, ওনার যে সমস্যাগুলো হচ্ছিল কতখানি ভালো হয়, এবং কতদিন পরে উনি আবার একেবারে সুস্থ হয়ে ওঠেন, এই ব্যাপারটা যদি বলতেন। আসলে এই লেজার রেটা কর্নিয়ার যে বক্রতা হচ্ছে বা শক্তি কম, সেই শক্তিটাকে ফিরিয়ে দেয়। তার মানে ধরেন তার কর্নিয়াটা যতটুকু বাঁকা হয়েছে বা পাতলা হয়েছে, সেটাকে কিন্তু আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে না। কাজেই তার চোখের যে চশমার পাওয়ার, সেটা জিরো হয়ে যাবে এরকম কিছু না। তাকে চশমা দিয়েই দেখতে হবে অথবা অন্য বিকল্প, যেগুলোতে আমরা পরে আসছি। তার মানে সে রোগটা আগের জায়গায় ফিরিয়ে আনবে না, যেটুকু তার কর্নিয়া আছে সেটা যাতে আরও পাতলা না হয়, আরও যাতে বাঁকা না হয়, সেটার জন্য তাকে স্টেবিলিটি দিবে, যাতে পরবর্তীতে ওনার চোখটা আরও খারাপ হয়ে একেবারে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত যেতে না হয়। আর এই লেজার রেটাতে আমাদের রোগীদের ভর্তি থাকতে হয় না, এটা একটা ডে কেস প্রসিডিওর। তো রোগী আমাদের যেদিন আসবেন সেদিন আমরা তাকে তৈরি করে যেভাবে বললাম যে আমরা লেজার রেটা দিই, এবং রে দেওয়ার পরে তাকে তো একটা ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স দিই, যেটা আমরা 3 থেকে 5 দিন রাখি। এবং রোগীকে আমরা বলি যে আপনি 7 দিনের মতো যদি মোটামুটি রেস্টে থাকেন, নর্মাল কাজকর্ম উনি 2 দিন পরেই করতে পারবেন, 7 দিন পরে উনি মোটামুটি সুস্থভাবে সব কিছুই করতে পারবেন। আর পরবর্তীতে আমরা তাকে কিভাবে দেখাবো সেটা নিয়ে আমাদের কিছু প্ল্যান আছে। সমস্ত রোগী যারা আসলে ভুগছেন এবং চশমাতে কাজ হচ্ছে না, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কি এই সার্জারি করা পসিবল, এই যে লেজার দিয়ে আমরা যে ট্রিটমেন্ট করছি? খুব ভালো কথা বলেছেন। কিছু রোগী আসে, ধরেন এই রোগটা প্রথমে ধরা পড়েনি, বিভিন্ন ডাক্তারের কাছে গেছেন, আজকে একজন চশমা দিয়েছেন, 6 মাস পরে আরেক জায়গায় চশমা নিয়েছেন, আলটিমেটলি ভালো দেখছেন না। কিন্তু হয়তো কোনো কারণে, বিশেষ করে যেমন ধরেন আমাদের তো আধুনিক যন্ত্রপাতি আছে, আমরা অনেক আগেই বুঝতে পারি, কিন্তু অনেকের বুঝতে দেরি হয়ে যায়। হয়তো অনেক ডক্টরও ওভারলুক হতে পারে, কারণ সিমটমগুলো কিন্তু খুব সূক্ষ্ম।
তো এই ক্ষেত্রে দেরি হয়ে যায়। অনেক রোগী আসে যাদের কর্নিয়া অনেক বেশি পাতলা হয়ে গেছে এবং এই বেশি পাতলার একটা লেভেল আছে আমরা বলি। তো এই বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু আর এই লেজারটা করে লাভ হয় না, এক কথা। দ্বিতীয়ত ওই লেজারটারও একটা মাত্রা আছে, যেটা তখন বরঞ্চ ভালোর চাইতে তার ভিতরের লেয়ারের জন্য ক্ষতিকর হবে। তখন আমরা কিন্তু আর এই কোলাজেন ক্রস লিঙ্কিং লেজারটা না দেওয়ার সিদ্ধান্ত নিই। তাদের বেলায় তখন আমাদের বিকল্প প্ল্যান একটা হচ্ছে, সে কতটুকু অবস্থায় আছে সেই অনুযায়ী তাকে দেখানোর চেষ্টা করে যাওয়া, যতদিন সে দেখে। যদি সে চশমা দিয়ে দেখলো, না হলে তাকে কন্ট্যাক্ট লেন্স দেই। এবং বাকি যখন দেখা যায় যে চোখের মণির ভিতরে এটা কর্নিয়াটা পাতলা হতে হতে ছিঁড়ে গেল, ছিঁড়ে ভিতরে পানি জমে যায় এবং দাগ হয়ে যায়। দাগ হয়ে গেলে তখন তো সে আর সামনে যেহেতু একটা দাগ আর দেখতে পায় না, তখন আমাদেরকে তাকে বলতে হয় যে আপনার কিন্তু এখন আর কোলাজেন ক্রস লিঙ্কিংয়ের অপশন নেই, কন্ট্যাক্ট লেন্স দিয়েও লাভ হবে না, আপনাকে কর্নিয়া পাল্টাতে হবে, অর্থাৎ কর্নিয়া প্রতিস্থাপন করতে হবে। তো সেই ক্ষেত্রে কাজে অনেক আমরা বুঝতেই পারছি কত বেশি সুবিধা যে একটা সিম্পল লেজারের মাধ্যমে আমার যদি চোখটা কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত যেতে না হয়, এর চাইতে সুবিধা তো আর কিছু নেই। আপনি কিন্তু অনেকগুলো অপশন বলেছেন, লেজার বলেছেন, কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত বলেছেন। এই সমস্ত অপশনগুলো বাংলাদেশে অ্যাভেলেবল আছে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আরেকটা অপশন আমি বলিনি, সেটা হচ্ছে কর্নিয়ার ভিতরে আমরা এক ধরনের ইনট্যাক্স দেই, অর্থাৎ এক ধরনের স্বচ্ছ পাতের মতো, যেটা কর্নিয়াটাকে টান টান করে। এই যে বললাম বক্রতা অথবা কোন আকৃতির হয়ে যাওয়া, সেটাকে ঠেকানোর জন্য। তবে এটা অনেক বেশি ব্যয় সাপেক্ষ এবং এটার ক্যালকুলেশন ইত্যাদি অনেক বেশি চ্যালেঞ্জিং। তো এটা বিদেশে এবং বাংলাদেশেও এখন বেশি জনপ্রিয় হয়নি বা প্র্যাকটিস না। এইটা ছাড়া আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম, ধরেন কোলাজেন ক্রস লিঙ্কিং, বিভিন্ন ধরনের উন্নত মানের কন্ট্যাক্ট লেন্স অপশন এবং পরবর্তীতে কর্নিয়া প্রতিস্থাপন, সবই আমাদের বাংলাদেশে হয় এবং আমাদের বাংলাদেশ আই হসপিটাল আমরা নিয়মিত করে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ। এই যে কেরাটোকোনাস রোগ, এই রোগটা নিয়ে আসলে অনেকে জানতেন না, সেই রোগ সম্পর্কে এবং চিকিৎসার যে আসলে এতগুলো উপায় আছে এবং সেগুলো যে বাংলাদেশেই সম্ভব করা, এই বিষয়গুলো নিয়ে আপনি আমাদের দর্শকদেরকে অনেকগুলো তথ্য দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা শেষে কথা বলতে চাই, অনেক ধন্যবাদ। আমরা ধরেন কেরাটোকোনাসের চিকিৎসা করলাম কন্ট্যাক্ট লেন্স দিয়ে, শেষ পর্যন্ত ধরেন লেজার করলাম। কন্ট্যাক্ট লেন্সের অপশন অনেকগুলো আছে, সেগুলো সব আমাদের দেশেই হয়। ধরেন রিজিড গ্যাস পারমিয়েবল কন্ট্যাক্ট লেন্স অথবা রোজ কে কন্ট্যাক্ট লেন্স, স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স, যেগুলোতে তারা অনেক দূর ভালো দেখতে পায়। এই সব অপশন আমাদের বাংলাদেশ আই হসপিটাল আমরা রেগুলার আমাদের কর্নিয়া অ্যান্ড কন্ট্যাক্ট লেন্স ক্লিনিকে দিয়ে থাকি। আর যেটা বলতে চাই যে কর্নিয়া যে ট্রান্সপ্ল্যান্ট করি, আমাদের দেশে আমাদের 17-18 কোটি মানুষ, কিন্তু আমরা আসলে মরণোত্তর চক্ষুদানে কেউ উৎসাহী না। এটা নিয়ে আমরা খুব বেশি আলাপও করি না। আমার আজকে এখানে বলতে আসার একটা শেষ অনুরোধ, আমরা সবাই যাতে মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসি, আমাদের আত্মীয় পরিজন সবাইকে এটা জানাই, তাহলে আমাদের এত জনসংখ্যার দেশে আমাদের কেন কর্নিয়া থাকবে না। সো আমরা যাতে সবাই মরণোত্তর চক্ষুদান করি, এগিয়ে আসি এবং সেটা ব্যবহার করে পরবর্তীতে অন্য একজন হয়তো ভালোভাবে দেখতে পাবে, অবশ্যই সেই দৃষ্টি পাবে। এর চাইতে আনন্দের আর কিছু নেই। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছিলেন লাইভ প্রেসক্রিপশন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।